আজ আমার দ্বিতীয়বারের মতো বিয়ে হচ্ছে। যার সাথে বিয়ে হচ্ছে তার নাম ইপ্তি। এর বাইরে আমি আর কিচ্ছু জানি না, আর না তো জানার চেষ্টা করেছি। আসলে এ নিয়ে আমার কোনো আগ্রহই নেই। বিয়েটা করছি অনেকটা বাধ্য হয়ে, কখনো বিয়েই করবো না ভাবতাম। এই আমিটা দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছি। নিজেকে দেখে নিজেরই হাসি পাচ্ছে। অবশ্য বিয়েটা হচ্ছে ঘরোয়াভাবে। নিকট আত্মীয় বলতে আমার কাকা আর মামা এসেছে, আর আমার পরিবারের লোক। বাবার কাছ থেকে জানতে পারলাম পাত্রপক্ষ নাকি 5 জন আসবে। এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার প্রথম বিয়ের কথাটা আমি আর আমার মা বাবা, বোন ছাড়া আর কেউ জানে না। আর জানবেই বা কী করে? বিয়েটা তো পালিয়েই করেছিলাম। খুব ভালোবাসতাম একজনকে। মা বাবাকে বলতাম তার কথা, মা মুখের উপর বলে দিল ওসব ছেলেটা ভালো নয়, তোকে কষ্ট দেবে দেখিস। সেদিন মায়ের সাথে অনেক তর্ক করেছিলাম আবিরকে নিয়ে। আবির আর আমি একই কলেজে পড়তাম। আমি 2য় বর্ষে আর আবির 4র্থ বর্ষে। ছেলেটা আমাকে পাগলের মতো ভালোবাসতো। প্রথম থেকে আমার পিছনে ঘুরঘুর করতো। আমি প্রথম পাত্তা দিতাম না। বড়লোক বাবার একমাত্র ছেলে বলে কথা। আমার বাবা বড়লোকেদের ছেলেদের একদম পছন্দ করে না। তবুও কীভাবে যেন ওর মায়াজালে আটকে পড়লাম আমি। আমাদের সম্পর্কের কথা আমার বাসায় জানার পর কেউ মেনে নেয়নি। তাই বাধ্য হয়ে সম্পর্ক শুরু হওয়ার 2 মাস পরেই গোপনে বিয়ে করে নিই আমি আর আবির। তখন বাসায় কেউ জানতো না আমার বিয়ের কথাটা। বিয়ের 3 মাস পর আমি বুঝতে পারি আমি মা হতে চলেছি। আবিরকে বললাম, জানো আমি তোমার বাচ্চার মা হতে যাচ্ছি। তখন আবির আমাকে বলল, বাচ্চাটা নষ্ট করে দাও। আমি কিছুতেই রাজি হইনি। এরপর থেকে আবির আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। ওর ঠিকানায় গিয়ে আমি ওকে পাইনি। ওর বন্ধুদের কাছে খোঁজ নিয়েছি আমি, জানতে পারলাম না। ওর বাড়িতেও গেলাম, ওর বাড়ির কেউ আমার সঙ্গে কথা বলল না। ও তখন বিদেশে চলে গেছে। ওকে আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছি, কিন্তু ও আমার ফোন ধরেনি। অনেক মেসেজ করেছি, তাও মেসেজ রিপ্লাই দেয়নি। যেহেতু আমাদের বিয়ের কোনো 3য় সাক্ষী ছিল না, তাই আমি কোনো পদক্ষেপ নিতে পারিনি। আমার অন্তঃসত্ত্বার কথাটা বাসায় জানার পর সম্মান বাঁচাতে আমার বিয়ে ঠিক করে ইপ্তির সাথে। আমি বিয়ে করতে চাইনি। কি করে একটা লোককে আমি ঠকাই? নিজের করার ভুলটা কি করে অন্যের উপর চাপিয়ে দে? তবুও পরিবারের কথা ভেবে রাজি হয়ে গেলাম। চিন্তা করেছি আমি ইপ্তিকে সবটা খুলে বলবো। তারপর উনি যদি আমাকে তাড়িয়ে দেন তবে আমি চলে যাব অনেক দূরে। বরযাত্রী চলে এসেছে, আমি কবুল পরে বিয়েটা করে নিলাম। খুব কষ্ট হচ্ছিল আবিরকে ভুলে অন্য কারোর সাথে ঘর বাঁধতে, কিন্তু আমার সন্তানকে বাঁচাতে আমাকে এই বিয়েটা করতেই হলো। আমি চেষ্টা করেছিলাম আরও একবার আবিরের সাথে যোগাযোগ করার, যদিও ফিরে আসি, কিন্তু আফসোস আবিরের সাথে যোগাযোগ করতে পারিনি। বসে আছি বাসর ঘরে আর অপেক্ষা করছি কখন ইপ্তিকে সবটা বলবো। যদিও আমি জানি না ইপ্তি কে, আমি তাকে এখন দেখিনি। হঠাৎ দরজা খোলার শব্দ শুনলাম। আমি জলদি ঘোমটা আর একটু টেনে নিলাম, বসলাম বাসর ঘরে। হঠাৎ করে আমার বাসর ঘরে একটা দরজায় শব্দ হলো। আমি বললাম, কে? তখন বলল, আমি তোমার স্বামী ইপ্তি। ইপ্তি তখন আমাকে জিজ্ঞাসা করছে, আমি কি আপনার কাছে এসে বসতে পারি? আমি তখন বললাম, হ্যাঁ অবশ্যই। ইপ্তি এসে খাটের একটা কোনায় এসে বসলো। আমি ভয় পেয়েছিলাম হয়তো লোকটা আমার উপর শকুনের মতো ঝাঁপিয়ে পড়বে, কিন্তু তিনি আমাকে আশ্চর্য করে দিয়ে আমার অনুমতি নিয়ে বসলেন। যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ নয় তিনি। তবুও পুরুষ মানুষের প্রতি আমার খুব একটা বিশ্বাস নেই। ইপ্তি আমার পাশে এসে বসেছে, তাও 1 হাত দূরত্বে। আমাকে বলল, আপনি তো নামাজ পড়েন নিয়মিত, তাই না? হ্যাঁ। আমাকে বিয়ে করতে আপনার হয়তো মন ছিল না, তাই না? আমি তখন বললাম, না মানে আপনার সংকোচ হলে থাক, বলতে হবে না। আপনি তো আমাকে দেখেননি। আমি কেমন, কালো, সুন্দর, মোটা না বেঁটে, সেটাও কিন্তু আপনি দেখেননি। আসলে আপনাকে দেখার আগে আমার আপনাকে কিছু বলার ছিল। আপনি যদি শুনতে ইচ্ছুক হন খুব ভালো হয়। হ্যাঁ অবশ্যই শুনব। তার আগে আপনি পোশাক পাল্টে নিন।
একসাথে নামাজ পড়া যদি আপনার আপত্তি না থাকে যাচ্ছি বলে উঠে পড়লাম আমি। লোকটার সাথে যতই কথা বলছি ততই অবাক হচ্ছি, একটা লোক ঠিক কতটা ভালো হতে পারে। জলদি পোশাক পাল্টে ইফতির সাথে নামাজ পড়লাম। এবার আমি ইফতিকে পেছনে থেকে দেখলাম। ফিটফাট শরীর, উচ্চতা 5 থেকে 7 ইঞ্চি, যতটা দেখা যাচ্ছে মুখে মনে হয় চাপদাড়ি। আমি নিচের দিকে তাকিয়ে গিয়ে বিছানায় বসলাম। ইফতি আমার কাছে এসে বলল, আপনি কি জানেন আপনার বিয়েতে আপনি কত টাকা পেয়েছেন? আমি বললাম, না, আমি তো জানি না কত টাকা পেয়েছি। উনি বলল, আপনি আমার বিয়েতে 1 লাখ টাকা পেয়েছেন, এই নিন আপনার 1 লাখ টাকা। ইফতি আমার কাছে 1 লাখ টাকা রেখে দিল। আমি টাকার দিকে না তাকিয়ে ইফতিকে বললাম, আপনি আমার সম্পর্কে কিচ্ছু জানেন না, যতটা দরকার জানি, বাকিটা আপনি বলুন। আমার একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, আমার পালিয়ে বিয়ে করি। আমি এখন 1 মাস আগে জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। আমি বিয়েটা করতে চাইনি, পরিবারের জন্য বিয়েটা করতে হলো। আমাকে মাফ করবেন। আর কিছু না, এখন ঘুমিয়ে পড়ুন, রাত অনেক হলো। আমি জানতাম কোনো ছেলেই আমাকে মেনে নেবে না। হয়তো আমার ভাবনায় ভুল ছিল যে ইফতি আমাকে সবটা জেনেই মেনে নেবে। ইফতি কেন, কোনো ছেলেই এটা মানবে না। ইফতি বিছানা থেকে একটা বালিশ নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমি জানি মেয়ে বলে আজ রাতটা আমাকে দয়া করছে ইফতি, কাল সকাল হলে আমাকে নিশ্চয়ই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। ইফতি রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আমাকে এসে বলল, আমি তোমার সবটা জেনেই তোমাকে বিয়ে করেছি, তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো, তোমাকে আমি ডিস্টার্ব করব না। দেখতে দেখতে ইফতির আর আমার সংসার 2 বছর কেটে গেল। আমার পুরনো স্বামীর সন্তান এখন আমার কাছে 2 বছর। আচ্ছা, মেয়েদের জীবন কি এরকম? আজ ইফতি নেই, ইফতি আর 2 মাস মারা গেছে। আমার স্বামীর ইফতির আপন ভাই রাতে আমাকে খারাপভাবে স্পর্শ করতে চায়। কয়েকদিন বিষয়টা বুঝতে না পারলেও পরে আমি বুঝতে পারি। একদিন রাত 12টায় সে আমার রুমে ঢুকে আমাকে নানানভাবে তার কথার চলে খারাপ উদ্দেশ্যে ছুঁতে চেয়েছে। আমি বলছি বাসায় সবাইকে জানিয়ে দিব। সে মোটেও ভয় পাচ্ছে না, কারণ আমার কথা কেউ বিশ্বাস করবে না। সে কথা আমার দেবর খুব ভালো করে জানে। আমি নিজেও নিশ্চিত কোনো প্রমাণ ছাড়া আমাকে কেউ বিশ্বাস করবে না, উল্টে আমার উপর দোষ চাপাবে। ইদানিং আমি এইটা খেয়াল করেছি, সে আমার দিকে কেমন কেমন দৃষ্টিতে তাকায়। আমার 2 বছরের বাচ্চা আছে। আমার স্বামী 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এখন আমার মানসিক অবস্থা কেমন তা কেবল আমি নিজেও জানি না। মানুষটা গত হওয়ার পর কেমন যেন একা একা হয়ে গেছি আমি। তাছাড়া আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক তেমন ভালো না। স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শাশুড়ির সাথে এখন আমার সম্পর্ক ভালো নেই। আমাকে দোষারোপ করে আমি নাকি অপয়া। সবার মনোরক্ষা করে আমাকে চলতে হয় এখন। ইনকামের একমাত্র আমার দেবর। আমি খুব ভয়ে থাকি সে কখন আমার রুমে ঢুকে যায়। রোজ রাতে এখন ঠিক হয়ে ঘুমোতে পারি না। দরজা ভালো করে আটকাই, তাও কেমন যেন ভয় লাগে। বাচ্চাটাকে শক্ত করে জড়িয়ে ধরে থাকি। ভীষণ একা আর ভয় লাগে। আমার শাশুড়ি আর শ্বশুর কোথায় যেন গিয়েছে। আমি জানতাম না যে তারা বাসায় নেই। আমার দেবর আর আমি, আমার বাচ্চা আছি বাসায়। আমি রান্নাঘরে কাজ করছি আর মনে মনে ভাবছি। আমি ভাবতে না ভাবতেই আমার দেবর আমার হাত ধরল। পরে আমি আমার শ্বশুর শাশুড়ির সব কথা খুলে বললাম, কিন্তু তারা কেউ বিশ্বাস করলো না। তখন আমি বললাম, ঠিক আছে মা, আমি এর প্রমাণ করব। একদিন ঠিক রাত্রি 10টার সময় রুমের মধ্যে আলো বন্ধ করে আমি এবং আমার শ্বশুর শাশুড়ি এবং আমার 2 বছরের সন্তানকে নিয়ে রুমের মধ্যে বসে আছি। এমন সময় আমার দেবর এসে আমার হাত ধরল। আমি সঙ্গে সঙ্গে লাইটটা জ্বাললাম। তখন আমার শাশুড়ি মা দেখে অবাক। আমার দেবরের চেহারা দেখার মতো। সে তো আরও অবাক তার মাকে দেখে।